জঙ্গলটা দেখছেন, মারাত্মক সাফারি। কোর জঙ্গলে প্রবেশ করলাম। এই প্রকৃতির শেষটা মানে অসাধারণ লাগলো। হিমালয় চড়ছি, ব্যাপক জায়গায়। সামনের অবস্থা দেখুন, সামনের পথ নেই কিন্তু। সকাল 6টায় একটা হবে, হ্যাঁ 9টার সময় একটা। সাফারির জন্য গাড়ি ছেড়ে দিলাম, উঠতেই ঝাট্টা। কয়েক মিনিট যা করলাম না, ডাক তো পেলাম। সামনে রাস্তা নেই, গহীন জঙ্গল। পিঠে শুয়োপোকা, মানে ওই যে টিকিট কাউন্টার খুলেছে, এই সমস্ত জিপগুলো যাবে। দেখুন থাম্বনেল দেখে আর ভিডিওর শুরুটা দেখে আশা করি আপনারা সবাই এতক্ষণে বুঝে গেছেন যে আমার এবারের পর্ব হতে চলেছে প্রচন্ড এক্সাইটিং। গরুমারাতে কোর জঙ্গল জিপ সাফারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। এই পর্বে থাকবে কিভাবে এবং কোথায় গিয়ে সাফারির টিকিট কাটবেন, কবে এবং কখন বন্ধ থাকবে এবং সাফারির খরচা কত, সমস্ত ডিটেলস। প্রতি বছরের মতন এবছরেও বর্ষার কারণে জঙ্গল 3 মাস বন্ধ থাকার পর সামনের এই 15ই সেপ্টেম্বর খুলছে এবং যাদের প্ল্যান রয়েছে পুজোর সময় বা শীতের ছুটিতে জঙ্গল সাফারি করার, তাদের জন্যই রইল আজকের প্রতিবেদন। কলকাতা থেকে 15 এপ্রিল রওনা দিয়ে আমরা 16 এপ্রিল লাটাগুড়িতে পৌঁছাই। সেই দিনই আমরা করে নিই কোর জঙ্গল জিপ সাফারি। লাটাগুড়িতে আমাদের এবারের আস্তানা রিসর্ট পাসাকা ইন। এর একটি ডিটেলস রিভিউ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্কটা দেওয়া রইল আই বাটন আর ডেসক্রিপশন বক্সে। রিসর্টে লাঞ্চ শেষ করার পর ওনারাই রিসর্টের সামনে থেকে একটি টোটো ধরিয়ে দিলেন লাটাগুড়ির রেঞ্জ অফিসে যাওয়ার জন্য। রিসর্ট থেকে বেরিয়ে ডান দিকে পড়বে লাটাগুড়ি বাজার এবং ওখানেই রয়েছে লাটাগুড়ির রেঞ্জ অফিস। পরেই একদম সাথে সাথে বেরিয়ে পড়লাম জিপ সাফারির টিকিট নিতে লাটাগুড়ির বাজারে। টোটোতে সময় লাগলো মাত্র 3 থেকে 4 মিনিট। সমস্ত ডিটেলস ওই টিকিট বুকিং কাউন্টারে পৌঁছাই, তখন নিজেও জানবো, আপনাদেরকেও জানাবো। আর আমরা একটা টোটো ধরেছি, টোটোতে 20-40 নিল লাটাগুড়ি বাজারও যেতে থাকে পাসাকা ইন থেকে। পাসাকা ইন তো নেওয়ার পায়ে হেঁটেও আরামসে যাওয়া যায়, সময় লাগে 10 মিনিট। আর আমাদের টোটো ভাড়া নিয়েছিল যাওয়া এবং আসা নিয়ে পার হেড 20 টাকা। আমরা দুজন গিয়েছিলাম তো 40 টাকা দিতে হয়েছিল। এখানে জিপ সাফারি, জঙ্গল সাফারি জিপসি কাউন্টার এখানটায় রয়েছে। এই হচ্ছে কাউন্টার জিপ সাফারির, এটা হচ্ছে কাউন্টার। এই যে এখানে সব নিয়ম কানুনগুলো লেখা রয়েছে। এখানে বেশ কিছু ডিটেলস রয়েছে, একটু বলে দিই, একটু পজ করে দেখে নেবেন। জিপসি কাউন্টার থেকে আপনার সাফারির জিপসি টিকিট এবং গাইড টিকিট নিতে হবে। এবার বলছে এটা অল ওয়েডনেসডে এই জিপ সাফারিটা বন্ধ থাকে, আর জুন 15 টু সেপ্টেম্বর 15 পর্যন্ত বন্ধ থাকে। ঠিক আছে, গেট টাইমিংস উইল বি স্ট্রিক্টলি ফলোড অ্যান্ড দ্য টিকিট উইল স্ট্যান্ড ক্যান্সেলড ইফ নট রিপোর্টেড অ্যাট দ্য গেট অন দ্য টাইম অ্যান্ড নো রিফান্ড। মানে প্রপার যে টাইম ওরা বলে দেবে সেই টাইমেই আপনাদেরকে ওখানে পৌঁছতে হবে। লেট হলে টিকিট ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু টাকা আপনি ফেরত পাবেন না। এখানে কি কি আছে সেটা বলে দিয়েছে। সাম্বার আছে, প্যাঙ্গোলিন আছে, কিং কোবরা, টোকি গেকো, পর্কুপাইন, কিংফিশার, বার্কিং ডিয়ার, রক পাইথন, জাঙ্গলওন, হর্নবিল, স্পটেড ডিয়ার। গরুমারাতে জিপ সাফারির টিকিট কিন্তু অনলাইনে পাওয়া যায় না, এই কাউন্টারগুলো থেকে একমাত্র বুক করতে পারবেন। ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপ 3, 3টে ট্রিপ হয়। ঠিক আছে, 6টা 9টা আর বিকেল 3টে লাস্ট স্লট। ওই টাইমিংটা বলে দিচ্ছি, এগুলো চেঞ্জ হয় থেকে থেকে। এন্ট্রি টিকিট 25 পার হেড, পার্কিং ফি 50 পার জিপ, গাইড ফি পার জিপ 350 টাকা। লাস্টের স্লটে থাকে ট্রাইবাল ডান্স, ওখানে পার হেড 50 টাকা করে নেয়, চা বিস্কিট দেয়। এখানে জিপ সাফারি শুরু হয়ে গেছে, এটা একদম লাস্ট স্লট চলছে দুপুর 3টের সময়। তো আমরা এখানে 2:30 থেকে বসে আছি, এই জাস্ট 10 মিনিট হলো এই যে টিকিট কাউন্টার খুলেছে। তো মেন যে জিপ সাফারি করতে গেলে যে একটা জিপ, এখানে 6টা সিট আছে, পার জিপ 2250 টাকা নেবে। হচ্ছে কোর জঙ্গল সাফারি, মানে একদম জিপ সাফারি, যেটা ওয়াচ টাওয়ার সাফারি নয়। এবার ডিপেন্ড করছে আপনি শেয়ারে যাচ্ছেন না ইন্ডিভিজুয়াল যাচ্ছেন, তো সেইভাবে আপনাকে খরচা দিতে হবে। আমরা শেয়ারেই যাচ্ছি। আমাদের জিপে 3 ফ্যামিলির 6 জন মেম্বার ছিল এবং পার ফ্যামিলি 760 টাকা করে দিতে হয়েছে। যে কোনো সাফারি করতে গেলেই কিন্তু অবশ্যই সাথে রাখবেন গভর্নমেন্টের যে কোনো সচিত্র পরিচয়পত্রের আসল এবং একটি করে জেরক্স কপি। 3টে থেকে হবে আমাদের জঙ্গল সাফারি এবং শেষে শুনছি ট্রাইবাল ডান্স দেখানো হবে। এক্ষেত্রে চেষ্টা করবেন একদম ডট 3টের আগে, 15 মিনিট আগে এখানে চলে আসতে। আর আরেকটা মুশকিল হচ্ছে টাইম চেঞ্জ হয়, সেটারও কি ব্যাপারে পুরো ডিটেলসটা একদম আপনাদেরকে পুরো ক্লিয়ার পিকচার একদম ছকে দেবো, যাতে একদম চোখ বন্ধ করে আসতে পারেন। আচ্ছা দাদা, এই যে জিপ সাফারিটা চলছে, এটার পার ডে টাইমিং কিরম আছে? স্লট সকাল 6টায় একটা হবে, হ্যাঁ 9টার সময় একটা, আর দুপুর 3টে একটা। এটা কি ফিক্স থাকে না এটা চেঞ্জ হয়? শীতকালে চেঞ্জ হবে। শীতকালে কিরম হয়? 1 ঘন্টা এগিয়ে আসবে। আচ্ছা, মানে 5টা 8টা আর হচ্ছে 2টো, তাই তো এরকম? আচ্ছা না, 5টা সকালে একটা চেঞ্জ হবে না,
ও মানে বিকেলের দিকে গিয়ে সূর্য আলো চারটাতে পড়ে আচ্ছা, চন্দ্রমা বিকেলের নেমে আসে, টাইমটা change হবে। বিকেলের টাইমটা শুধু চেঞ্জ হবে। আচ্ছা, তখন 3টের বদলে 2টো হয়ে দুটো যাবে। হয়ে যাবে। আচ্ছা, সোয়া 4টার মধ্যে তখন অন্ধকার নেমে আসে। আচ্ছা। অক্টোবর মাস। মানে মধ্য কথা হলো প্রতি বছর মার্চ থেকে 15ই জুন, আর ওদিকে 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবর 1লা, 6টা 9টা আর বিকেল 3টে। আর শীতকালে অক্টোবর থেকে মার্চ অবধি হচ্ছে 6টা 9টা আর দুপুর 2টো। আর মাঝে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর তো বন্ধ থাকে। আর আগে দেখুন এখানে এই জিপগুলো সমস্ত দাঁড়িয়ে গেছে, দেখুন একবার ব্যাক ক্যামেরা করছি। এই যে এই সমস্ত জিপগুলো যাবে দেখুন, এই যে এই ধরনের জিপগুলো এখানে বলছে 5-6 জন ধরে, এগুলো করেই আমরা যাবো। এই যে গরুমারা ন্যাশনাল পার্ক লেখা রয়েছে, টিকিট কাউন্টার ভিড়। আর এই যে সব জিপগুলো দাঁড়িয়ে গেছে, এইটা ফিরছে, আগের যে স্লটটা আছে তারা ফিরলো, 6 জন বসেছে। ঠিক দুপুর 3টের থেকে শুরু হয়ে গেল আমাদের কোট জাঙ্গল জিপ সাফারি। নতুন অভিজ্ঞতার জন্য প্রচন্ড এক্সাইটমেন্ট হচ্ছিল। তবে ঢুকতেই শুরু হয়ে গেল জঙ্গলের রাস্তার খেল, যেটা এই শেষ অবধি 3 ঘন্টা ধরে আমাদের সহ্য করতে হয়েছে। জঙ্গলের এবড়ো খেবড়ো মাটির রাস্তায় অনবরত জিপে বসে প্রবল ঝাঁকানি। আচ্ছা, জিপ সাফারির জন্য গাড়ি ছেড়ে দিলাম, পুরোটাই ঝাট্টা, মানে রীতিমতো আমরা হিমালয় চড়ছি। বুঝতেই পারছেন আমি কি পরিমাণ নাচানাচি শুরু করে দিয়েছি, বাট ইট রিয়েলি ফান। সত্যি বলছি, দারুণ দারুণ এনজয় করবো যতটা মনে হচ্ছে, এবং আমি একা নয়, আমার ক্যামেরার চোখে আপনারাও এনজয় করবেন। চলুন এগোনো যাক। রাস্তার যা অবস্থা রে, খুব খারাপ অবস্থা রাস্তার। আর একটা সাজেস্ট করবো, আপনারা অবশ্যই মাস্ক পরে আসবেন। আমি আনিনি, ভুলে গেছি, তো এরকম অবস্থা হবে জানতাম না অ্যাকচুয়ালি। প্রচন্ড ধুলো উঠছিল, যাদের ডাস্ট অ্যালার্জি আছে অবশ্যই মাস্ক ইউজ করবেন। তবে একটা জিনিস শুরুতেই সেদিন বুঝে গিয়েছিলাম, এই সাংঘাতিক এবড়ো খেবড়ো জঙ্গলের রাস্তায় এই জিপে চড়ে সমানে ক্যামেরা অন করে পুরোটা রেকর্ড করা উইল বি জাস্ট নেক্সট টু ইম্পসিবল। কি বুঝছো দিদি? দেখ না, অবস্থা খারাপ, অত্যন্ত অবস্থা খারাপ, অত্যন্ত অবস্থা খারাপ। তারপরে ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছি, ত্রিশঙ্কুর মতন হয়েছি। কিন্তু বিট অফ লাইফ বাই গার্গির কাছে ইম্পসিবল বলে কিছু নেই। এই টানা 3 ঘন্টা ধরে হাজারো গুঁতো গাতা ধাক্কা কালশিটে খেয়েও এই সমস্ত জার্নিটা আপনাদের জন্য রেকর্ড করেছিলাম। এইখান থেকে শুরু হলো অরিজিনাল সাফারি। একটা অদ্ভুত আদিম গুণগন্ধ বেরোচ্ছে চারিদিক দিয়ে, অদ্ভুত আদিম গুণগন্ধ। বিশেষ কিছু বলবো না, শুধু দেখতে থাকবো। দেখুন, আহা রে, এমন দৃশ্য দেখেছিস? দেখছি মানে একখানে পেখম মেলে দাও, একখান পেখম মেলে দাও। তখন বাদে ভাগ্য হলো একটা ময়ূর দেখা। সত্যি বলতে বন্যপ্রাণ দেখতে পাবো এরকম কোনো রকম আশা নিয়েই আসিনি। জঙ্গল দেখবো, সাফারি করবো, এ অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং। তবু ভাগ্য ভালো যে দুটো ময়ূরের দেখা পেলাম, একটা ডকুমেন্টেড করতে পেরেছি, আর একটা পারলাম না আপনাদের জন্য। আমি বলছি ভেঙে যাবে এগুলো, এখন সবই করে নিচে নিচে নিচে। এটা আমাদের রুট না, দেখুন কেউ ঢুকছে আগে দেখুন। যে কোনো জঙ্গল সাফারিতে গাইড ভালো পাওয়াটা একটা ভীষণ ভাগ্যের ব্যাপার, এবং সে আমাদের ছিল ভাগ্য সুপ্রসন্ন। এমন একটা জায়গায় জঙ্গলের গভীরে ঢুকিয়ে দিয়েছিল কোর জঙ্গলের মধ্যে, যেখানে গাড়ি যাওয়ার পথ পর্যন্ত নেই এবং মানুষও যেতে পারে না, যেখানে শুধুমাত্র হাতি ঢোকে। পুরো একদম ছক্কা, পুরো ছক্কা দিচ্ছ, ডবল ছক্কা। এদিক দিন আমাদের ব্রেস্ট নজরটা উল্টো দিকে দেবে না সবসময়। আমি বাপু এর মধ্যে ঢুকে যাই। ব্যাপক জায়গায় আমাদের গাইড দাদা আমাদের নিয়ে এসেছেন। দেখুন সামনের অবস্থা, দেখুন সামনের অবস্থা পথ দেখুন। নেই কিন্তু, এখান দিয়ে গাড়ি ঢুকছে।
এখান দিয়ে গাড়ি ঢুকছে। আওয়াজটা কম্পাউন্ড না যাবে। আমরা এক্সাইটমেন্টের চোটে এমন চেঁচাচ্ছিলাম যে গাইড দাদা বললেন যে একটু থেমে যেতে, কারণ ওনারা বিশেষ কোনো একটা শব্দ শুনেছিল, কোনো কিছু একটা বন্যপ্রাণী ছিল। আমাদের অতিরিক্ত চিৎকারের জন্য মনে হয় সেটি পালিয়ে গেল, সেটাকে আর ক্যামেরা বন্দি করতে পারলাম না। তাই জঙ্গলে গেলে অবশ্যই মুখ বন্ধ রাখবেন আর ক্যামেরাতে ফ্ল্যাশটা অন রাখবেন না। দুজন কাকে বলে জঙ্গলে সাফারি। কোর জঙ্গল মানে কোন জঙ্গল বুঝতে পারছেন? বেশি এখানে কথা বলা যাবে না। আওয়াজটা তো কিছু পাবো না তো আমরা। সেই দেখুন রাস্তার কন্ডিশন, পথ নাই, জঙ্গলে পথ বুঝতে চোখ মুখ সাবধানে রাখতে হচ্ছে আমাদেরকে। একটু এদিক ওদিক হলে চোখের মধ্যে গাছের ডাল বেঁধে যেতে পারে। ব্যাপক রিস্ক আছে, ব্যাপক রিস্ক আছে। এমন জায়গায় এসেছি যেখানে কোনো রাস্তা নেই, থ্রিলিং পথ বন্ধ। ময়ূরের ডাক তো পেলাম। সামনে রাস্তা নেই, একদম গহীন জঙ্গল। না দাঁড়াবেন না, সাবধানে কিন্তু। একটু আগে যেটা ঘটলো সেই নিয়ে কি বক্তব্য? মারাত্মক সাফারি, মারাত্মক গরু মারাতে এত এক্সাইটিং সাফারি, মানে এটা সম্পূর্ণ গাইড দাদা আর ড্রাইভার দাদার গাইড যদি ভালো হয় তাহলে লাখ খুলে গেল। আমরা যা মানে কয়েক মিনিট যা করলাম না, যা পেলাম, ও বন্যপ্রাণ দেখার থেকে হাজার গুণ বেশি। আমার শেষ হলো আমার পিঠে শুয়োপোকা, মানে যেখানে রাস্তা নেই সেখানে আমরা চলে গেছিলাম, সেখানটায় আমরা ঢুকে গেছিলাম। ব্যাপক লাগলো, শেষটা মানে অসাধারণ লাগলো, অসাধারণ। আমরা এখনো জিপে আছি, আমরা থামবো, থেমে আবারও ডিটেলসে আপনাদেরকে জানাবো। এটা পুরো আমরা ভীষণ এনজয় করলাম, শেষটা ভীষণ এনজয় করলাম। কিছু হয়নি, মনে হচ্ছে মোটেই না। আমাদের সাফারিটা কিন্তু গেট থেকে শুরু হয়ে গেল। সাফারি যেটা রোড আছে, রোডের মধ্যে কোর এরিয়া, বাফার এরিয়া দুটো পাবেন আপনারা, সাথে দুটো ফরেস্ট ভিলেজও আছে। আমরা শুরুটা করলাম বাফার দিয়ে। বাফারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফরেস্ট ভিলেজ দুটো বেরিয়ে আমরা ফরেস্ট দিকে ঢুকে যাবো। কোরটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যে হাইওয়েটা আছে ওটা ডান দিকে ঢুকেছি আমরা, ওই বাজিকটা কমপ্লিট করে ফিরে আসবো। শেষে একটা ট্রাইবেল ড্যান্সের প্রোগ্রাম থাকে। ওনারা যেটা বললেন যে ট্রাইবাল ডান্সের প্রোগ্রামটা আমরা নাও দেখতে যেতে পারি, সেইটুকুন সময় ওনারা জঙ্গলের আরো ভেতরে নিয়ে যেতে পারেন, কারণ এই জঙ্গলে কোর এরিয়া বাফার এরিয়া দুটোকেই কভার করবেন। যতটা টাইম পাবেন কোর এরিয়াটাকে আরো বেশি কভার করতে পারবেন। আরও বললেন সাবধানতার জন্য যদি কিছু দেখতে পাই তাহলে যেন একটু চিৎকার না করি, আর মোবাইলকে রাখতে হবে সাইলেন্ট। অনেক সময় কিছু নাও দেখা যেতে পারে। এটা একটা ন্যাশনাল পার্ক, প্রাণীরা এখানে নিজেদের ইচ্ছে মতন অবাধে বিচরণ করছে। চেষ্টা করি তার মধ্যে থেকে ওদের খুঁজে বের করার। আর যেটা অ্যালার্ট করে দিচ্ছি, কোনো কিছু দেখা গেলে আওয়াজ একদম করবেন না। যারা মোবাইলে ছবি তুলছেন মোবাইলের ফ্লাশটা অফ থাকবে, শুধু এইটুকু মেনে চলুন। চারিদিক নিস্তব্ধ, কান পাতলেই শোনা যাচ্ছে জঙ্গলের আওয়াজ। প্রচন্ড খারাপ অবস্থা, ক্যামেরা হাতে দাঁড়ানো মানে গাছ কি আছে? তাহলে সেগুলোর জন্য বিখ্যাত এই ফরেস্টটা। আচ্ছা, এছাড়া বিভিন্ন রকমের গাছ আছে। যে বাদিকের গাছটা দেখুন, প্রত্যেকটা বাদিকের মধ্যে 5-7টা করে পাতা আছে। সপ্তপূর্ণি নাম, সপ্তপূর্ণি। আচ্ছা, জলদাপাড়া আমাদের মধ্যে তফাৎ আছে। আপনাদেরও ওর নজরটা রাখতে হবে। রাস্তার অবস্থা খুব খারাপ, বলে না রাস্তাটা এতটা অসুবিধা হতো না। হ্যাঁ, কারণ আমরা ক্যামেরা নিয়ে কোনো রকমে দাঁড়িয়ে আছি, সাইকেলে হেঁটে। যতই কষ্ট হোক, এই জিপ থেকে নেমে এই রাস্তায় জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা বা দাঁড়িয়ে থাকা কোনোটাই অ্যালাউড নয়।
হাড়গোড় সব থাকলে হয়। আর এমনি সাপ ফাপ আছে কেন? কোবরা পাইথন। জঙ্গলে শুধু পশু পাখি তো নয়, দেখুন কত রকমের ফুল, এক ধরনের পাতা কাঠগোলাপের ফুলের মতন লাগছে দেখতে। মানে ফরেস্টেরও বিভিন্ন রকম ভাগ থাকে, সাধারণ ফরেস্ট, তারপরে আসবে আপনার স্যাংচুয়ারি, তারপরে আসবে রিজার্ভ ফরেস্ট, তারপরে স্যাংচুয়ারি, তারপরে ন্যাশনাল পার্ক, মানে গ্রেডেশন আছে। তো যত গ্রেডেশন উপরে উঠবে তত নিয়ম কানুন আরও করা হতে থাকে। মানে আমরা হিসাব মতো ফরেস্টে কোনো কিছু ছিটতে পারবো না, ফরেস্টে কোনো কিছু ক্ষতি করতে পারবো না, ফরেস্টের বিরুদ্ধে ওই হুল্লোড় করতে পারবো না। ফরেস্টের লেভেল অনুযায়ী নিয়মকানুন সিকিউরিটিও বাড়তে থাকে। তো ন্যাশনাল ফরেস্ট সব থেকে হাই গ্রেডেড ফরেস্ট। এখানে অনেক কিছু নিয়মকানুনের মধ্যে এটাও রয়েছে যেখানে মানে অ্যালকোহল কনজিউম করে আসলে ওনারা কিন্তু জিপে ওঠাবেন না, তখন কিন্তু আপনার টিকিট কাটা থাকলেও আপনার কিন্তু এই সাফারি কিন্তু বাতিল হয়ে যাবে। জামা কাপড়ের ক্ষেত্রে রঙের হ্যাঁ, জামা কাপড় তো অবশ্যই, এটা উজ্জ্বল রঙের জামা কাপড় না পরে আসাই সবচেয়ে বাঞ্ছনীয়। এরকম জিনিস পরবো না যেটাই ওদের চোখে লাগে। আমাদের গাইডের ড্রেসটা দেখুন, এটা তো লাল, হলুদ, সবুজ অন্য কালারও করতে পারতাম, গাছের সঙ্গে মিশে যাচ্ছে প্রায়। দেখুন গল্প হবে, সাথে নজরও দিতে হবে। হ্যাঁ, আমরা তো আগে বোধহয় বাফারটাই শুরু করলাম। জঙ্গল সাফারিটা শুরু হয়েছিল বাফার এরিয়া থেকে, আর এরপর আমরা বাফার এরিয়া ক্রস করার পর বেশ কিছু গ্রাম পড়লো, সেখানে চা বাগান রয়েছে। কখনো কখনো ওই গৃহপালিত শুয়োর বা হাঁস মুরগি এদেরকে চুরি করার জন্য চিতাবাঘও কিন্তু আসে, লুকিয়ে থাকে ওই চা গাছের গোড়ায়। দুপাশেই রয়েছে সারি সারি শাল সেগুনের জঙ্গল। এইবারই ঢুকলাম কোর জঙ্গল এরিয়াতে। সঙ্গে সঙ্গে গাছের প্যাটার্নগুলো কিন্তু বদলে গেল, একটু খেয়াল করে দেখবেন। মানে আগে যে শাল সেগুনের গাছগুলো ছিল সেগুলো কিন্তু একটু রোগা রোগা সরু সরু গাছের কাণ্ড ছিল, এখানে দেখুন বেশ মোটা এবং বেশ মনে হচ্ছে পুরনো। বাফার যেটা বলছিলাম সেটা অনেকটা ম্যানমেড। আচ্ছা, ওখানে যখন গাছগুলো ম্যাচিউর হয় সরকার থেকে কেটে নেয়, কেটে নিয়ে সেখানে নতুন করে প্ল্যান্ট হয়। এখন যেখানে আছে এটা একদম পুরোপুরি ন্যাচারাল, না কোনো কিছু কাটা হবে, না কোনো কিছু লাগানো হবে। এমনকি যেগুলো প্রচুর গাছ পড়ে আছে ডান দিক পাশে, টাচও করা যাবে না, এই হলো মোদ্দা কথা। পুরোটা প্রকৃতির উপর ছেড়ে দেওয়া আছে। আচ্ছা। বায়োডাইভার্সিটি জোন যেটা বলছে, আমাদের ডান দিক বাদিক দুটো বায়োডাইভার্সিটি। কোর এরিয়ায় প্রবেশ করার সাথে সাথেই চারিদিক কিরা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে এলো, শুধু শোনা যাচ্ছে প্রকৃতির নিজের আওয়াজ। রাস্তাটা এত খারাপ, এত জার্কিং হচ্ছিল যে ক্যামেরা ধরে রাখা মানে সম্ভবই হচ্ছিল না। আমাদের গাইড দাদা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল সেই বাফার অঞ্চলের সাথে এই অঞ্চলটার, এটাকে ওনারা বললেন যে কোর জঙ্গলে প্রবেশ করে কি পার্থক্য আছে। আমাদের তরফ থেকে উত্তর এলো যে গাছের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। প্যাটার্ন চেঞ্জ হয়েছে এই কারণেই, কারণ বাফার এরিয়াতে যা দেখছেন প্রাকৃতিক সম্পদ সেটা খানিকটা ম্যানমেড, মানুষ তৈরি করেছে। গাছের ডাল কেটে হোক বা কোনো গাছের থেকে ডাল কেটে ওখানে বসিয়ে দেওয়া। এই যে জায়গাটা দেখছেন, কোর কেন বলেছে, এটা পুরোটাই প্রকৃতির দ্বারা সৃষ্ট। এখানে কোনো গাছ যদি ঝড়ে কোনোভাবে পড়ে যায় নিচে মাটিতে, সে গাছ যত পুরনোই হোক যত নতুনই হোক সেটা সেখানে ওইভাবেই পড়ে থাকবে, ওইভাবেই ঝড় জল বৃষ্টিতে পৌঁছবে। তবুও এখানে সরকার বলুন কেউ বলুন কারোর কোনো কিছু করার কোনো এখতিয়ার নেই। মানে প্রকৃতির উপরেই পুরোটা ছেড়ে দেওয়া হয় এই অঞ্চলটাতে। কিন্তু বাফার এরিয়ায় কোনো গাছ ধরুন ঝড়ে পড়ে গেছে, তখন মানুষ সেখান থেকে ডাল কেটে আবার পুঁতে দেয়। এইভাবে বাফার এরিয়া গড়ে ওঠে। সেটা একদম প্রকৃতি বুঝে নেয়। এখানে একদম মানে এতটুকুনি ধুলো নেই, সত্যি বলছি। এটা শুধু দেখুন পুরো অ্যাকচুয়াল বুনো জঙ্গল যেটাকে বলে। সূর্যের আলো মানে কদাচিৎ ঢোকেও যে এখন রয়েছে সূর্যের আলো। এখানে শাল গাছ, এগুলো কোনোটার বয়স বোধহয় মানে অনেক অনেক হাজার বছর বয়স হয়েছে, এবং এক একটা শাল গাছের দাম হয়তো 7-8 লাখ টাকা কি তারও বেশি। যেটা বললাম যে এই যে মাটিতে পড়ে যায়, পড়ে গিয়ে পচে যায়, মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, প্রাকৃতিক সম্পত্তি, সেটা বাজারে বেচলে তার বাজার মূল্য হয়তো 10 লক্ষ 12 লক্ষ টাকা, 8 লক্ষ 7 লক্ষ টাকা। কিন্তু এটা গভর্নমেন্টের কিচ্ছু করার নেই, কারোর কিচ্ছু করার নেই, পুরো প্রকৃতির হাতে ছেড়ে দিতে হয়।
আর তুলতেই পারলাম না ভিডিও, গাড়ির আওয়াজ পেয়ে পালিয়ে গেল। এই যে গাছগুলো দেখেছেন পড়ে আছে, পচে নষ্টও হবে, কিন্তু কেউ কারো কিছু করার নেই। সাফারিটা প্রায় 2 ঘন্টার, অতক্ষণে তো ভিডিও করলে পারবো না, যতটা পারছি। গাছের ফাঁকে ফাঁকে যেমন সূর্য বাবা মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। লাটাগুড়ির রাস্তার 2 ধারেই তো জঙ্গল পুরো ছড়িয়ে রয়েছে। একটা দিক কমপ্লিট করে আমাদেরকে এই মেন রোডটাকে পেরিয়ে আরও একটা দিকে নিয়ে যাওয়া হলো। মেন রোডে উঠেই গাড়ির স্পিড কিন্তু বেড়ে যায় 60 কিলোমিটার, মানে 60 কিলোমিটার পার আওয়ারের উপর। মারাত্মক স্পিডে গাড়ি চলছে, মারাত্মক স্পিডে, ধরে না রাখলেই টিকবাজি খেয়ে একদম রাস্তায়। এটা ময়ূরী। আমাদের যে কোর জঙ্গল জিপ সাফারি ছিল সেটা প্রায় 2 ঘন্টার সাফারি ছিল। যাত্রা পথে আপনাদেরকে অনেক রোমাঞ্চকর অনেক কিছু দেখিয়েছি। আর এইবার মাঝখানে আমাদের যাত্রাপথের মাঝখানে একটা কিছুক্ষণের 10-15 মিনিটের একটা টি ব্রেক নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই নেওড়া জঙ্গল ক্যাম্পে। তো আমরা এখানে এসে একটু চা কফি টফি খাবো, বাকি পথটা আবার এরপরে আপনাদেরকে দেখাবো। চলুন নেক্সট যেটা দেখা সেটা দেখি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটাতে আমরা যাবো। দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার আছে, হচ্ছে আমাদের পথপ্রদর্শক আমাদের সামনে সামনে চলছে। ওয়াচ টাওয়ারে হচ্ছে এখানে বেশ ভালো চা বিস্কিট, বেশ ভালো চা বিস্কিট খেলাম এই জায়গাটায়। এই এতটা কষ্টকর জার্নির পরে এই চা বিস্কিটটা ওয়াজ মাস্ট নিডেড। জঙ্গল সাফারির রাস্তাটা যে কী ছিল সেটা তো আপনারা দেখেইছেন। নেওড়া ক্যাম্পের এই ওয়াচ টাওয়ারের মাথা থেকে খুব সুন্দর ভিউ আসছিল। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিওগ্রাফি করলাম। 10-15 মিনিটের একটা ব্রেক দেয়। এই যে সব জিপগুলো এসে অপেক্ষা করছে, আমরা এই ওয়াচ টাওয়ারে উঠে এসেছি। এই যে ওয়াচ টাওয়ারের রেলিং, অসাধারণ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর ওয়াচ টাওয়ারের মাথায় উঠে যথারীতি আমার আর প্রাণযাচার অঞ্জনাদির গল্প গাছা শুরু হলো। মেয়েরা তো জানেনি একসাথে দেখা হলে গল্প গাছা না করে কিছুতেই পারে না। পুরো বাড়িতে যায় আর বাস থেকে ঝাঁপা দিয়ে আমাদের আজকের এই কোর জঙ্গল সাফারিটা এখন শেষের দিকে। তো যেহেতু কোর জঙ্গল সাফারিটা আমরা লাস্টের স্লটটা নিয়েছি, তো এর সাথে একটা ট্রাইবাল ডান্স ইনক্লুডেড আছে। যারা ট্রাইবাল ডান্সটা ধরুন দেখতে ইচ্ছুক নন তাদেরকে কিন্তু আরও একটু গভীর জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হলো। কিন্তু আমরা আজকের এই জঙ্গল সাফারির একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি। একদম শেষে, যেহেতু এটা থার্ড স্লট, একটা ট্রাইবাল ডান্স দেখানো হয়, চা বিস্কুট দেওয়া হয়। চলেছি এখন সেই দিকে। বুঝতেই পারছো পেছনে অলরেডি ট্রাইবাল ডান্স শুরু হয়ে গেছে, আমরা সেখানে এসে পড়েছি। আজকের কোর জঙ্গল জিপ সাফারির এই থার্ড স্লটের একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। অস্তগামী সূর্যকে সাক্ষী রেখে আজকের যে জঙ্গল সাফারি হলো, মানে দিস ইজ আ লাইফ টাইম অ্যাচিভমেন্ট। চলো এই সুন্দর ট্রাভেল ডান্স দেখে আজ আবার চলে। बहुत ही अच्छा लगता है जब हम लोग इतने दूर दूर से आते हैं। लेकिन हम लोगों से, आप लोगों से एक रिक्वेस्ट था कि जब भी कभी दोबारा जंगल घूमने आए तो इस बात का ध्यान दीजिएगा कि कुछ भी प्लास्टिक का चीज जंगल में ना फेंके, इससे प्रकृति का बहुत ही ज़्यादा नुकसान होता है। तो डांस हुआ वो हम लोग का वेलकम डांस हो, और जो अभी होने वाला है वो हम लोग का लुचकी डांस है। हम आदिवासियों में कभी भी कुछ भी फेस्टिवल होता है तो हम लोग ये डांस करते हैं, इसको लुचकी डांस बोला जाता है। थैंक यू।
ট্রাইবাল ডান্সের অনুষ্ঠান শেষে পেয়ে গেলাম আমাদের গাইড চঞ্চল দত্ত দাদাকে। ওনার সাথে ওনার অভিজ্ঞতা একটু ভাগ করে নিলাম। এক্সপিরিয়েন্স কিরকম? দেখুন, যারা ফরেস্ট দেখতে আসে যারা, তারাই কিন্তু লাভবান হয়। যারা ওয়াইল্ড অ্যানিমাল দেখতে আসে, কই আসে যারা আছে, তারা মনটা খাবে, কারণ হচ্ছে তখন আমাদের সেভাবে ঘুরতে হয়। কিন্তু একদম ফরেস্ট যারা দেখতে আসে, ফরেস্টের সঙ্গে একটা আলাদাভাবে পরিচয় করে দেওয়া যায়। এবং যারা নতুন নতুন গাছপালা দেখে এবং তাদের সম্বন্ধে জানতে চায়, বিভিন্ন রকম মেডিসিনাল প্ল্যান্ট বা অন্যান্য প্রচুর গাছ আছে, যেমন আপনাদের একটা নমুনা দিয়েছিলাম লিপস্টিক আছে। লিপস্টিক গাছ ধরতে এখন খনি জায়গাটা ষোলো তো দেখছেন ওদের গোবর সিং জায়গায় খনি বানিয়েছিল। গার্গির হাতে আমাদের গাইড দাদা কিছু পাতা দিলেন, গার্গি একদম চোখ বন্ধ করে ডলে যাচ্ছে। পাতা খারাপ লাগছে, ম্যাম আজকে কোনো লিপস্টিক পরে আসেনি, ম্যাম ইউজ করতে পারেন, লিপস্টিক ন্যাচারাল কালার বেরোবে। ডল জোরে ডল, কালার বেরোবে, কালারটা বেরোবে। এটা তো মেহেন্দি হয়ে গেল। আপনার সাথে ট্রাভেল করে ভীষণ প্রকৃতি অদ্ভুত, স্নেহময়ী, রহস্যময়ী। মানে প্রকৃতির কাছে সবকিছুই আছে। এমন একটা গাছের পাতা যেটা হাতের মধ্যে ডললে সুন্দর ন্যাচারাল কালার বেরোয়। গরুমারার এই কোট জঙ্গল জিপ সাফারির পর্বটি আজকে এখানেই শেষ করলাম। এরপর একই পথে একই গাড়িতে করে রিসর্টের দিকে ফিরে চলা। ফিরে আসলাম। ভীষণ সাকসেসফুল একটা সাফারি হয়েছে। হ্যাঁ, বন্যজন্তু সেরকম দেখতে পাইনি ময়ূর ছাড়া, কিন্তু দারুণ আমাদের জার্নিটা ছিল সেটা আজকের এই সম্পূর্ণ পর্বটি আপনাদের কতটা ইনফরমেটিভ লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। সাফারি পর্ব কিন্তু এখানেই শেষ নয়, আসছে ওয়াচ টাওয়ার সাফারি, এলিফ্যান্ট সাফারি, যেগুলি আরও বেশি রোমাঞ্চকর। আজকে তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।